কি বলছি এখন তো ধরো দূর থেকে কেউ জয়েন করবে, জুমে সেটা সমস্যা হয়। স্যার যেখানে ফেসবুক চলে সেখানে জুমও চলে। দেখি কালকে থেকে এটা চেঞ্জ করে দিতে পারি। শেয়ার করো, তোমারটা শেয়ার করতে হবে। কালকে দেখলাম আমার একজন মাত্র শেয়ার করছে, এমনি ভিউ বাড়াইবে। শেয়ার করছি তো, আসবে এখন। এখানে থাক। হ্যালো, হ্যাঁ কেমন আছো? কি ইসে প্রাইমারিতে? দেখো তো অ্যাড পাচ্ছে না কেন, কি বলে? দেখো একটু কর, দাঁড়াও। একজন অ্যাড হয়েছে। গ্রুপে গেছে না তো, আমার হোয়াটসঅ্যাপে দিয়েছে। এই যে আরেকজন ঢুকেছে, দুইজন। সামা লাইভ চলতেছে কিন্তু। পাঁচজন, ভেরি গুড। সাইমা, তুমি অংশ নিতে পেরেছো? কথা শুরু করে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে আমরা জাস্ট ছাড়তে
আসসালামু আলাইকুম। ফিউচার ফিট একাডেমি আয়োজিত প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিবন্ধনের আজকের ক্লাসে যারা জয়েন করেছো সবাইকে স্বাগত। আমি এম এ হামিদ, তোমাদের সাথে ইংরেজি নিয়ে কথা বলবো। আজকে আমি প্রথম ক্লাসটি নিব। আমরা সবাই জানি আমরা নন নেটিভ মানে বাংলাদেশিরা সহ যারা নন নেটিভ ইংলিশের তাদের ইংরেজি একটু সমস্যা। বেশিরভাগ ছেলেমেয়েরা ইংলিশে দুর্বল হয়। তবে আশা করি নিয়ম মাফিক ক্লাস করলে, মনোযোগ দিয়ে পড়লে ইংরেজি শেখা খুব কঠিন না। অনেকেই তো শিখছে, তাহলে আমি কেন নাই, তুমি কেন নয়? আমি ক্লাস নিয়ে তোমাদেরকে আমার নম্বর দিয়ে দিব। তোমাদের ক্লাস সংক্রান্ত যে কোনো কথা আমার সাথে তোমরা বলতে পারবা রাত 10টা থেকে 11টার মধ্যে। তোমাদের যদি কোনো বুঝতে কোনো জায়গায় প্রবলেম থাকে আমাকে ফোন দিলে আমি ক্লিয়ার করে দিব, ইনশাল্লাহ চেষ্টা করব। আজকের ক্লাসটা প্রথম ক্লাস। সাবজেক্ট ইংলিশ, ক্লাস নাম্বার 1। কাদের জন্য? প্রাইমারি শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ধনের জন্য যারা চেষ্টা করতেছো তাদের জন্য। টপিক হলো বেসিক সেন্টেন্স প্যাটার্ন অ্যান্ড প্রাইমারি ডিসকাশন অন টেন্স। সেন্টেন্স কাকে বলে আমরা ছোটকাল থেকেই পড়ে আসছি, তবুও একটু বলে নি। কতগুলি শব্দ মিলে যদি মনের ভাব প্রকাশ করে তাহলে সেই শব্দ সমষ্টিকে আমরা সেন্টেন্স বলি। ক্লজ সেন্টেন্সের মতোই একটা জিনিস, কিন্তু এটা সেন্টেন্সের অংশ হয়। আমি একটু তোমাদের সাথে প্রথমে ক্লিয়ার করতে চাচ্ছি যে আমরা কখন কোনটা সেন্টেন্স কোনটা ক্লজ এইটা যেন আমরা বুঝতে পারি। দেখো আমি দুটো সেন্টেন্স লিখেছি, আই ইট রাইস, হি ইটস বিরিয়ানি। এই দুটো সেন্টেন্স যখন একটা সেন্টেন্স গঠন করবে
আচ্ছা, প্রথম সেন্টেন্সটা কি? আই ইট রাইস, আমি ভাত খাই। হি ইটস বিরিয়ানি, সে বিরিয়ানি খায়। এই দুটো সেন্টেন্স আমরা একসাথে লিখলাম, আই ইট রাইস বাট হি ইটস বিরিয়ানি। এই সেন্টেন্সটাতে আই ইট রাইস এবং হি ইটস বিরিয়ানি, এখানে দুটো ক্লজ হয়ে গেছে। এখানে কিন্তু আই ইট রাইস একটা সেন্টেন্স, হি ইটস বিরিয়ানি এটাও একটা সেন্টেন্স, কিন্তু দুই বা ততোধিক ক্লজ মিলে যখন একটা সেন্টেন্স তৈরি করবে, তখন এই যে এই সেন্টেন্সটা ছিল এটাই তখন ক্লজ। একটা বড় সেন্টেন্সের মধ্যে যখন একটা অংশ হবে, একটা বড় সেন্টেন্সের যখন অংশ হবে যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, সেটাই হলো ক্লজ। আমরা সেন্টেন্সের সংজ্ঞা শুনলাম, ক্লজের সংজ্ঞা হলো বাক্যের একটা অংশ যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। তোমরা যারা ফাইনাইট ভার্ব সম্পর্কে হয়তো শুনো নাই বা জানো নাই, আমরা ভার্ব চ্যাপ্টারে গিয়ে ডিটেল আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমি বলছি সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স হলো কতগুলি শব্দ সমষ্টি যেটা একটা মনের ভাব প্রকাশ করে। ক্লজ আমরা কখন বলবো? ক্লজ ওই সেন্টেন্সের মতোই একটা জিনিস, কিন্তু এটা পুরো সেন্টেন্স না, সেন্টেন্সের অংশ, কিন্তু এর মধ্যে অবশ্যই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। দেখেন, আই ইট রাইস এটা একটা সেন্টেন্স, হি ইটস বিরিয়ানি এটা একটা সেন্টেন্স, কিন্তু আই ইট রাইস, এই আই ইট রাইস বাট হি ইটস বিরিয়ানি, এখানে আই ইট রাইসকে আমরা সেন্টেন্স আর বলতে পারবো না, এটা একটা ক্লজ। হি ইটস বিরিয়ানি এটাও একটা ক্লজ। এইখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এখানেও সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। ওকে, তাহলে ক্লজ কাকে বলে? ক্লজ সেন্টেন্সের মতোই একটা জিনিস, কিন্তু এটা পুরো সেন্টেন্স না, সেন্টেন্সের অংশ যার মধ্যে কি থাকবে? একটা অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। আচ্ছা, এখন সেন্টেন্স বা ক্লজ কিভাবে তৈরি হয়, কি কি থাকে এর মধ্যে? হ্যাঁ, তো আমরা যদি এইরকম সেন্টেন্স পাই যার মধ্যে দুটা বা তিনটা ক্লজ আছে, সেই দুই বা তিনটা ক্লজেই আমরা কি কি পাবো? হ্যাঁ, বা যে সেন্টেন্সে একটা ক্লজ আছে সেই সেন্টেন্সে কি পাবো আমরা? একটা ক্লজের মধ্যে কি থাকে? একটা ক্লজের মধ্যে পাঁচটা উপাদান থাকে। একটা ক্লজের মধ্যে পাঁচটা উপাদান থাকে। পাঁচটা উপাদান কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, এই পাঁচটা উপাদান থাকে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটা ক্লজের মধ্যে এই পাঁচটা জিনিস থাকতে পারে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল। কিন্তু সব ক্লজে পাঁচটাই থাকবে এমন কথা নয়, একটা ক্লজে সাবজেক্ট এবং ভার্বও থাকতে পারে। ওকে, সাধারণত একটা ক্লজ তৈরি করতে বা একটা সেন্টেন্স তৈরি করতে সাবজেক্ট এবং ভার্ব লাগবেই, সাথে এই জিনিসগুলা থাকতে পারে, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল। ওকে, তাহলে আমরা আবার সুন্দর করে বলি যে একটা ক্লজ তৈরি করতে কি কি জিনিস লাগে। একটা ক্লজের উপাদান কি? একটা ক্লজের উপাদান পাঁচটা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল। আমরা এই পাঁচটা জিনিসকে যদি শিখতে পারি সুন্দর করে, তাহলে আমরা প্রত্যেকটা সেন্টেন্স বড় হলে কি হবে? সেন্টেন্স বড় হলে এক বা একাধিক ক্লজ থাকবে,
তা আমরা তো জানি একটা ক্লজের মধ্যে কি থাকবে। তা আমরা যদি একটা ক্লজকে সুন্দর করে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা একটা পুরো টেক্সট সুন্দর করে বুঝতে পারবো ইনশাল্লাহ। এই জন্য আমরা অবশ্যই আজকের ক্লাসটা সুন্দর করে বুঝবো যে সাবজেক্ট কোন জিনিসটা, ভার্ব কোন জিনিসটা, অবজেক্ট কোন জিনিসটা, কমপ্লিমেন্ট কেমন, আর অ্যাডভার্বিয়ালি বা কেমন। ওকে, তাহলে আমরা দেখি সাবজেক্ট কেমন, সাবজেক্ট কাকে বলে। ওকে, আমরা ছোটকাল থেকে পড়ে আসছি কর্তা কাকে বলে, যে করে সেই কর্তা, যে ক্রিয়া সম্পাদন করে তাকেই আমরা সাবজেক্ট বলি। ক্রিয়াকে কে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই সাবজেক্ট। যেমন আমি প্রথম সেন্টেন্সটা যদি বলি, করিম প্লেজ ফুটবল, করিম ফুটবল খেলে, কে খেলে? করিম, তাহলে করিম সাবজেক্ট। আচ্ছা, তো কোন কোন জিনিসগুলা সাবজেক্ট হতে পারে? সাবজেক্ট হতে পারে একটা নাউন, করিম প্লেজ ফুটবল, করিম এখানে নাউন। সাবজেক্ট হতে পারে একটা প্রোনাউন, হি হ্যাজ বট আ পেন, সে একটা কলম কিনেছে, এখানে হি সাবজেক্ট। একটি নাউন ফ্রেজ, হ্যাঁ একটা নাউন ফ্রেজ একটা সাবজেক্ট হতে পারে। আ গুড বয় কেম টু মি, আ গুড বয় কেম টু মি, এখানে সাবজেক্টটা কি? আ গুড বয়, এটা একটা ফ্রেজ। আমরা তো ফ্রেজ পড়িনি, ফ্রেজ যখন পড়বো অবশ্যই আমরা সুন্দর করে বুঝে নিতে পারবো যে একটা ফ্রেজ কিভাবে নাউন মানে সাবজেক্ট হয়, মানে একটা নাউন ফ্রেজ সাবজেক্ট হয়। আচ্ছা, তারপর একটা একটা নাউন ক্লজ সাবজেক্ট হতে পারে, হোয়াট হি সেড ইজ ট্রু। আচ্ছা, আমরা যদি লিখি ইট ইজ ট্রু, তাহলে সাবজেক্ট কোনটা? ইটটা সাবজেক্ট না? এখন ইট না বসিয়ে সেই জায়গাটায় আমরা একটা ক্লজ বসিয়ে দিয়েছি, হোয়াট হি সেড, সে যা বলেছিল সেটা সত্যি। হ্যাঁ, তাহলে হোয়াট হি সেড এটা একটা নাউন ফ্রেজ, তাহলে এই নাউন ফ্রেজটা এখানে সাবজেক্ট হয়েছে। তাহলে সাবজেক্ট কাকে বলে? যে যে ক্রিয়া সম্পাদন করে সেটাই সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট কি কি হতে পারে? একটা নাউন হতে পারে সাবজেক্ট, একটা প্রোনাউন হতে পারে সাবজেক্ট, একটা নাউন ফ্রেজ হতে পারে সাবজেক্ট, একটা নাউন ক্লজ হতে পারে সাবজেক্ট। কথা ক্লিয়ার? সবাই বুঝেছো তোমরা? সাবজেক্টের পরে আসে ভার্ব। ওকে, সাবজেক্ট ভার্ব, আমরা আমরা আমাদের পাঁচটা জিনিস তো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়াল, দ্বিতীয়টা হলো ভার্ব। আচ্ছা, ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড ক্রিয়া সম্পাদন করে, সেন্টেন্সের মধ্যে যে অংশটা ক্রিয়া সম্পাদন করে, ডুইং ওয়ার্ড বলে। আ ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, হ্যাঁ, যেটাতে কোনো অ্যাকশন বোঝায় সেটা হলো ভার্ব। আচ্ছা, তাহলে একটা সেন্টেন্সে ভার্ব, ভার্বের রূপ, বিভিন্ন রূপ আছে। এই রূপটা কিসের উপর নির্ভর করে? আমরা একটা ভার্ব কিভাবে লিখব, কি রূপে লিখব, এটা নির্ভর করে, ভার্বের রূপটা নির্ভর করে। প্রথম নাম্বার ওয়ান হলো ভার্বের টেন্স অনুসারে। আমরা যখন একটা ভার্ব লিখব তখন ভার্বের কোন টেন্স লিখব এটা আমাদের জানতে হবে। ভার্বের ভয়েস অনুসারে, যখন আমরা একটা ভার্ব লিখব তখন তো টেন্স খেয়াল করব, সাথে সাথে আমরা আমাদের ভয়েস খেয়াল করতে হবে যে এটা অ্যাক্টিভ ভয়েস না এটা প্যাসিভ ভয়েস, এগুলি আমাদের মাথায় থাকবে। তারপর আরেকটা জিনিস ভার্বের রূপকে প্রভাবিত করে, সেটা হলো ভার্বটি অবশ্যই সাবজেক্টকে এগ্রি করবে। যেমন আমি একটা উদাহরণ দেই,
দেখো আই ইট রাইস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এখানে আয়ের পর ইট বসেছে, এটা অ্যাক্টিভ ভয়েস, এটাও কিন্তু অ্যাক্টিভ ভয়েস। তাহলে এখানে আই ইট, কিন্তু এখানে হি ইটস কেন হলো? এটাই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে আয়ের পরে ইট বসেছে, হি এর পরে ইটস কেন হয়েছে আমি পরেই বলবো। হ্যাঁ, তাহলে এই যে ভার্বটা, এই ভার্বটা সাবজেক্ট অনুসারে বসবে, সাবজেক্টের সাথে অবশ্যই এগ্রি করবে। এটা একটা চ্যাপ্টারই আছে, যা আমি হয়তো তোমাদের পরে পড়াবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে এটাকে। তাহলে আমরা দ্বিতীয় যে ক্লজ উপাদানের যে দ্বিতীয় উপাদানটা, সেটা হলো ভার্ব। ভার্ব কাকে বলে আমরা সুন্দর করে বললাম, যে ওয়ার্ড করা, খাওয়া, মারা, ধরা ইত্যাদি কাজ করা বোঝায়, সেটাই হলো ভার্ব। আচ্ছা, ভার্বের বিভিন্ন রূপ আছে, আমি আসছি সেখানে, এরপরেই আমি আলোচনায় যাব। ভার্বের রূপ কেমন হবে, কিসের উপরে নির্ভর করবে? এটা তিনটা জিনিসের উপর নির্ভর করে। প্রথম হলো যে এটা নির্ভর করবে টেন্সের অনুসারে। আমি যখন একটা ভার্ব লিখবো তখন অবশ্যই আমাকে মনে করতে হবে এটা কোন টেন্স। তারপরে হবে ভার্বের ভয়েসটা কি হবে, মানে এটা অ্যাক্টিভ ভয়েসে লিখবো নাকি প্যাসিভ ভয়েসে লিখবো। যেমন এখানে প্রেজেন্ট ইনডিফিনিট লিখেছি, আই ইট রাইস, কিন্তু যদি এটা প্যাসিভ হতো তাহলে তো আমরা লিখতাম রাইস ইজ ইটেন। ওকে, আচ্ছা, তারপরে ভার্বটা অবশ্যই সাবজেক্টের সাথে মিল রেখে লিখতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, যখন একটা ভার্ব লিখবো তখন তিনটা কথা আমাদের মাথায় নিতে হবে: ভার্বের টেন্স, ভার্বের ভয়েস, ভার্বের সাবজেক্ট। ওকে, আচ্ছা, একটা ক্লজ বা একটা সেন্টেন্স, ছোট সেন্টেন্স যেটাতে একটা ক্লজ থাকে, এটার উপাদানের তৃতীয় উপাদানটা হলো অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট কাকে বলে? সাবজেক্ট যে জিনিসটার উপর নির্ভর করে ক্রিয়া সম্পাদন করে, সাবজেক্ট যার উপরে নির্ভর করে ক্রিয়া সম্পাদন করে, সেটাই অবজেক্ট। অবজেক্ট সব ভার্বের হয় না, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হয়। আমরা যে উপরে ভার্ব পড়ে আসলাম, 2 নম্বরে যে ভার্বটা পড়ে আসলাম, এই ভার্বটা মূলত কিন্তু 3 প্রকার। মূল ভার্বটা 3 প্রকার। কি কি? একটা হলো ট্রানজিটিভ ভার্ব, একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, একটা হলো লিঙ্কিং ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হয়। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের অবজেক্ট থাকে। তার মানে অবশ্যই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না, লিঙ্কিং ভার্বেরও অবজেক্ট থাকবে না। তাহলে অবজেক্ট কাকে বলে? সাবজেক্ট যে জিনিসটার উপর নির্ভর করে, যে জিনিসটাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে। যেমন করিম প্লেজ ফুটবল, করিম যে প্লে করতেছে, করিম যে খেলছে, এটা কি নিয়ে খেলছে? কোন জিনিসটা নিয়ে খেলছে? একটা ফুটবল নিয়ে খেলছে। তাহলে ফুটবলটা এখানে অবজেক্ট। ক্রিয়াকে কি এবং কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। ক্রিয়াকে কি এবং কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই অবজেক্ট। আচ্ছা, এখানে অবজেক্ট একটা সাবজেক্টের মতোই কিন্তু অবজেক্ট। হ্যাঁ, এখানে একটি নাউন, আই লাভ জরিনা, আমি কাকে পছন্দ, কাকে ভালোবাসি? জরিনাকে ভালোবাসি। এটা একটা নাউন। তাহলে অবজেক্ট কি হতে পারে? একটা নাউন অবজেক্ট হতে পারে। হি লাভস মি, মি একটা প্রোনাউন, তাহলে একটা প্রোনাউনও অবজেক্ট হতে পারে। তারপর হি স আ ভেরি টল, সরি,
আ ভেরি টল বয়, এটা একটা নাউন ফ্রেজ। তাহলে একটা নাউন ফ্রেজ কিন্তু অবজেক্ট হতে পারে, একটি নাউন ক্লজও অবজেক্ট হতে পারে। আই নো হোয়াট হি সেড, আমি জানি সে কি বলেছিল। এই হোয়াট হি সেড এটা কিন্তু একটা নাউন ক্লজ। তাহলে আমরা এবারে সুন্দর করে জানবো অবজেক্ট কাকে বলে। সাবজেক্ট যে জিনিসটার উপর নির্ভর করে, যে জিনিসটাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে, সেটাই হলো অবজেক্ট। কোন ভার্বের অবজেক্ট হয়? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হয়। অবজেক্ট কিভাবে আমরা নির্ণয় করতে পারি? ক্রিয়াকে কি এবং কাকে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাই তা সেটাই হলো অবজেক্ট। যেমন আই লাভ জরিনা, আমি জরিনাকে ভালোবাসি। কাকে ভালোবাসি? জরিনাকে ভালোবাসি। আই ইট রাইস, আমি ভাত খাই। কি খাই? ভাত খাই, মানে রাইসটা হলো অবজেক্ট। ওকে, তাহলে অবজেক্ট কি কি জিনিস হতে পারে? অবজেক্ট হতে পারে একটা নাউন, যেমন এখানে হয়েছে জরিনা। অবজেক্ট হতে পারে একটা প্রোনাউন, যেমন এখানে হয়েছে মি। অবজেক্ট হতে পারে একটা নাউন ফ্রেজ, যেমন আ ভেরি টল বয়, এটা একটা নাউন ফ্রেজ। আমরা যখন নাউন ফ্রেজ পড়বো তখন সুন্দর বুঝতে পারবো, এখন একটু কম বুঝবা তোমরা হয়তো। আচ্ছা, একটা নাউন ক্লজ একটা ভার্বের অবজেক্ট হতে পারে। আই নো হোয়াট হি সেড, এই হোয়াট হি সেড একটা নাউন ক্লজ। ওকে, আমরা যখন ক্লজ পড়বো তখন সুন্দর করে আমরা নাউন ক্লজ পড়বো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাউন, একটা প্রোনাউন, একটা নাউন ফ্রেজ, একটা নাউন ক্লজ কি হতে পারে? অবজেক্ট হতে পারে। আমরা আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটা মোটামুটি ভালো জানি। লাস্টের দুটো সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা কম। সেটা কি? একটা কমপ্লিমেন্ট এবং একটা অ্যাডভার্বিয়াল। আচ্ছা, কমপ্লিমেন্ট আমরা এবারে সুন্দর করে শিখবো যে একটা সেন্টেন্সে বা একটা ক্লজে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কোন জিনিসটা? কমপ্লিমেন্ট কখন বসে? কোনটা কিভাবে আমরা বুঝবো যেটা একটা কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট হলো লিঙ্কিং ভার্বের পরে এবং ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্টের পরে যা বসে। তোমরা হয়তো ফ্যাক্টিটিভ ভার্ব সম্পর্কে বা লিঙ্কিং ভার্ব সম্পর্কে তোমাদের ভালো জানা নেই, নাই থাকতে পারে। আমরা অবশ্যই ভার্ব চ্যাপ্টারে সুন্দর করে পড়ে নিব। আমরা এর পরের ক্লাসটাই হয়তো তৃতীয় ক্লাসটা হয়তো এর উপরে হবে, ভার্বের উপরে হবে। আচ্ছা, তাহলে কমপ্লিমেন্ট কাকে বলে আমি সুন্দর করে বলছি যে লিঙ্কিং ভার্বের পরে এবং ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্টের পরে যেটা বসে সেটাই হলো কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টের সংজ্ঞাতেই বোঝা যায় কমপ্লিমেন্ট দুই প্রকার। একটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট যা লিঙ্কিং ভার্বের পরে বসে, এবং একটা অবজেক্ট কমপ্লিমেন্ট যা ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্টের পরে বসে। তোমরা যদি সুন্দর করে লিঙ্কিং ভার্ব এবং ফ্যাক্টিটিভ ভার্ব শিখে নাও তাহলে এইটা তোমাদের কাছে একেবারেই সহজ হয়ে যাবে। হ্যাঁ, কমপ্লিমেন্টের সাবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা, এই যে লিঙ্কিং ভার্ব কোনটা, আমি বলি বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার যখন মেন ভার্ব হবে তখন অবশ্যই এটা লিঙ্কিং ভার্ব। আরো লিঙ্কিং ভার্ব আছে, আমি ভার্ব চ্যাপ্টারে এটা ক্লিয়ার করব। আপাতত তোমরা জেনে রাখো আই এম আ টিচার, এই যে এম এখানে মেন ভার্ব। হি ইজ আ প্লেয়ার, এই যে ইজ এখানে মেন ভার্ব। উই আর স্টুডেন্টস, এই এখানে আর মেন ভার্ব। তাহলে এইগুলি হলো লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পরে দুটো জিনিস বসতে পারে, তিনটা জিনিস বসতে পারে। তো দুটো জিনিসকে আমরা কমপ্লিমেন্ট বলি, একটা নাউন, একটা অ্যাডজেক্টিভকে। আচ্ছা, তো হি ইজ করিম, দেখো তো এটা লিঙ্কিং ভার্ব না, তাহলে এটা অবশ্যই কি হবে? সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে। আচ্ছা, করিম ওয়েন্ট ম্যাড, করিম ওয়েন্ট ম্যাড, এই ওয়েন্টটা এখানে কি? লিঙ্কিং ভার্ব। এখন তোমরা হয়তো মনে করবা কি বলি,
গো ভার্বটা কি লিঙ্কিং ভার্ব? হ্যাঁ, গো ভার্বটা কিন্তু সাধারণ ভার্ব হিসাবেও ব্যবহৃত হয়। যেমন আই গো হোম, এই গোটা লিঙ্কিং ভার্ব না। আই ওয়েন্ট হোম, এই ওয়েন্টটাও লিঙ্কিং ভার্ব না। কিন্তু হি ওয়েন্ট ম্যাড, এটা কেন লিঙ্কিং ভার্ব? লিঙ্কিং ভার্ব যেটা হবে সেখানে যদি আমরা এম ইজ আর বসাই, তাহলে যদি সেন্টেন্স ঠিক থাকে তাহলে বুঝে নিতে হবে এটা লিঙ্কিং ভার্ব। এখানে যদি আমি ওয়েন্টের জায়গায় ইজ লেখি, করিম ইজ ম্যাড, সেন্টেন্সটা ঠিক আছে না? তোমরা সুন্দর করে দেখো, করিম ইজ ম্যাড, করিম হয় পাগল, তাহলে করিম ওয়েন্ট ম্যাড মানে করিম পাগল হয়ে গেছিল। তাহলে এই যে ম্যাড, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম যে লিঙ্কিং ভার্বের পরে অবশ্যই একটা কমপ্লিমেন্ট লাগে। আচ্ছা, অবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা, ফ্যাক্টিটিভ ভার্ব কোনটা আমি সুন্দর করে বলি, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। কিছু ভার্ব আছে যে ভার্বের অবজেক্ট বসালেও সেন্টেন্স হয় না। আই ইট রাইস, এটা সুন্দর একটা সেন্টেন্স। হি প্লেজ ফুটবল, এটাও সুন্দর একটা সেন্টেন্স। কিন্তু কিছু কিছু ভার্ব আছে যাদের পরে অবজেক্ট বসালেও সেন্টেন্স হবে না, সেন্টেন্স ক্লিয়ার হবে না। তাহলে কি ক্লিয়ার করার জন্য অবজেক্টের পরে একটা কমপ্লিমেন্ট বসবে। যেমন আমি বলি, আমি যদি লিখি, ধরো রাস্তা দিয়া করিম হাঁটতেছে, সে দেখলো বাতাসি নামে একটা মেয়েকে রাস্তা দিয়ে যাচ্ছে। তো সে বলল, করিম বলল বাতাসিকে, আমি তোমাকে বানাবো। তখন বাতাসি বলবে না, এই কি বানাইবা, তাই না? তখন সে বলবে, আমি তোমাকে আমার রানী বানাবো। তাহলে সে কি ইংরেজিটা বলবে? আই উইল মেক ইউ, আমি তোমাকে বানাবো, কি বানাবো? মাই কুইন। যতক্ষণ পর্যন্ত মাই কুইন না বসবে ততক্ষণ আই উইল মেক ইউ, আমি তোমাকে বানাবো। আরে তোমাকে তো আল্লাহ বানিয়ে রাখছে, মানে আমি তোমাকে আমার রানী বানাবো। তাহলে যতক্ষণ পর্যন্ত এই অবজেক্ট কমপ্লিমেন্ট না বসবে ততক্ষণ পর্যন্ত এই ফ্যাক্টিটিভ ভার্বটা পূর্ণ মানে দিতে পারবে না। ওকে, আচ্ছা, তাহলে দেখি এখানে কি উদাহরণ আছে। উই ইলেক্টেড করিম চেয়ারম্যান, উই ইলেক্টেড করিম, আমরা করিমকে নির্বাচিত করেছিলাম। কি নির্বাচিত করেছিলাম? চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম। তাহলে এইটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, উই ফাউন্ড দেম প্লিজেন্ট, আমরা তাদেরকে খুশি দেখেছিলাম। এই প্লিজেন্টটা অবজেক্ট কমপ্লিমেন্ট, রাইট? তাহলে আমাদের প্রথম জানতে হবে কমপ্লিমেন্ট কাকে বলে। কমপ্লিমেন্টের সংজ্ঞাতেই দুটো কথা থাকবে, যে লিঙ্কিং ভার্বের পরে এবং ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্টের পরে যেটা বসে সেটাই হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট দুই প্রকার, কি কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট এগুলি সুন্দর করে তোমাদের দেওয়া হবে, তোমাদের পিডিএফ দেওয়া হবে, ওখানে সুন্দর করে লেখা আছে। ওকে, এখানে তো শুধু যেটুকু বোঝানোর জন্য দরকার সেটুকু আমি এনেছি, কিন্তু পিডিএফ এ সুন্দর করে লেখা আছে। তোমরা পিডিএফ নিবা, পড়বা, আর না বুঝলে আমার নম্বর আমি দিয়ে যাব, আমাকে টেলিফোন করবা, আমি অবশ্যই তোমাদের হেল্প করব, তোমাদের সাথে আমি সব সময় আছি। আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম, যে লিঙ্কিং ভার্বের পরে এবং ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্টের পরে যেটা বসে সেটাই হলো কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্বের পরে যেটা বসে সেটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্টের পরে যেটা বসে সেটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে দেখো তোমরা যে হি ইজ করিম, এই হিটাই কিন্তু করিম। হ্যাঁ, আমি যদি বলি হি ইজ টল, তাহলে এই করিমের একটা অ্যাডজেক্টিভ, করিমের একটা দোষ গুণ এখানে অ্যাডজেক্টিভ। আমি যদি বলি হি ইজ টল, এই টলটা কিন্তু এখানে কমপ্লিমেন্ট হবে। তাহলে কমপ্লিমেন্ট কি হতে পারে? একটা নাউন হতে পারে কমপ্লিমেন্ট, একটা অ্যাডজেক্টিভ হতে পারে কমপ্লিমেন্ট। যেমন করিম ইজ না, হি ইজ করিম, হি ইজ টল। এই করিম এবং টল দুটোই কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্টও এরকম কিন্তু হতে পারে, নাউন হতে পারে। এই যে উই ইলেক্টেড করিম চেয়ারম্যান, এটা কিন্তু নাউন, কিন্তু এখানে নাউন কমপ্লিমেন্ট এটা, আর এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট এটা। তাহলে আমরা একটা জিনিস জানলাম
যে কমপ্লিমেন্ট হতে পারে নাউন এবং অ্যাডজেক্টিভ। কমপ্লিমেন্ট কাকে বলে আশা করি তোমরা বুঝেছো। এরপরে আমি যাব ওকে, আমাদের পঞ্চম এবং শেষ উপাদানটা হলো অ্যাডভার্বিয়াল। একটা ক্লজে একটা অ্যাডভার্বিয়াল থাকতেই পারে। সব ক্লজে আমি বলি কমপ্লিমেন্ট এবং অবজেক্ট। তোমরা জেনেছো অলরেডি যে ভার্বটা যদি ট্রানজিটিভ ভার্ব না হয় তারপরে অবজেক্ট বসতে পারবে না। আর কমপ্লিমেন্ট কোথায় বসে? যদি লিঙ্কিং ভার্ব থাকে তাহলে কমপ্লিমেন্ট বসে, আর যদি ফ্যাক্টিটিভ ভার্ব থাকে তার অবজেক্টের পরে কমপ্লিমেন্ট বসে। কিন্তু এই অ্যাডভার্বিয়াল যে কোনো ভার্বের পরে বসতে পারে। ওকে, যে কোনো ভার্বের পরে অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল, আমি অ্যাডভার্বিয়াল কেন বলছি, অ্যাডভার্ব কেন বলতেছি না? অ্যাডভার্বের মূলত কিন্তু তিনটা কাজ। প্রথম কাজ হলো ভার্বকে কোয়ালিফাই করা, দ্বিতীয় কাজটা হলো দ্বিতীয় কাজটা হলো অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করা, তৃতীয় কাজটা হলো অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করা। তাহলে অ্যাডভার্বের কয়টা কাজ? তিনটা কাজ। একটা হলো ভার্বকে কোয়ালিফাই করা, দ্বিতীয়টা হলো অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করা, তৃতীয়টা হলো ভার্বকে কোয়ালিফাই করা, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করা, অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করা। তাহলে আমরা এই তিনটা কাজই কিন্তু করে অ্যাডভার্ব। যে অ্যাডভার্বটা ভার্বকে কোয়ালিফাই করে সেইটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল। এইটাকে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে অ্যাডভার্বকে কোয়ালিফাই যখন করবে তখন অ্যাডভার্বিয়াল বলা যাবে না। তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারতেছো যে অ্যাডভার্বিয়াল কাকে বলে। যে অ্যাডভার্বটা ভার্বকে কোয়ালিফাই করে সেটা হলো অ্যাডভার্বিয়াল। ওকে, আচ্ছা, কি কি জিনিস অ্যাডভার্বিয়াল হতে পারে আমরা দেখি। আই গো দেয়ার, এটা একটা অ্যাডভার্ব, রাইট? এটা একটা অ্যাডভার্ব। আচ্ছা, একটা প্রিপোজিশন হতে পারে আই অ্যাম গোয়িং আউট। হ্যাঁ, এখানে দেখো আই গো দেয়ার, আমি ভার্ব কোথায় কখন কিভাবে কাজ করে এটা বলে দিবে অ্যাডভার্বিয়াল। ভার্ব কোথায় কখন কিভাবে। আই গো দেয়ার, আমি সেখানে যাই। কোথায় যাই? সেখানে যাই। আচ্ছা, আই এম গোয়িং আউট, এখানে আউটটা একটা প্রিপোজিশন কিন্তু এখানে অ্যাডভার্বিয়াল। ওকে, আই এম গোয়িং আউট, আমি বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি? বাইরে যাচ্ছি। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হি উইল গো জাস্ট নাও, সে যাবে, সে এক্ষুনি যাবে, সে এই এক্ষুনি যাবে। কখন যাবে? তাহলে ভার্ব কোথায় কখন কিভাবে। আচ্ছা, তাহলে এটা অবশ্যই অ্যাডভার্বিয়াল। একটা অ্যাডভার্বিয়াল ক্লজ আই উইল গো, আমি যাব। হোয়েন হি কামস, যখন সে আসে তখন আমি যাব, সে আসলে আমি যাব। এই যে আমি কখন যাব এটা বলে দিচ্ছি একটা ক্লজের মাধ্যমে, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে অ্যাডভার্বিয়াল কাকে বলে? যে অ্যাডভার্বটা ভার্বকে কোয়ালিফাই করে সেটাই অ্যাডভার্বিয়াল। হ্যাঁ, অ্যাডভার্ব কাকে বলে তখন কিন্তু আমরা অনেক কথা বলবো, কিন্তু যখন অ্যাডভার্বিয়াল বলবো তখন অবশ্যই বলবো যে ভার্বকে কোয়ালিফাই করে যে অ্যাডভার্ব সেটাই অ্যাডভার্বিয়াল। তাহলে অ্যাডভার্বিয়াল কোন কোন জিনিসটা হতে পারে? একটা অ্যাডভার্ব হতে পারে অ্যাডভার্বিয়াল, একটা প্রেপোজিশন হতে পারে অ্যাডভার্বিয়াল, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে অ্যাডভার্বিয়াল, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে অ্যাডভার্বিয়াল। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, তোমরা শুনছো, মনোযোগ দিয়ে শোনো এবং দয়া করে তোমরা এই ক্লাসটা করে দাও, শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে, যাতে অনেকেই এই ক্লাসটা দেখতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা ক্লজ বা একটা সেন্টেন্স লিখলে আসলে কি লিখি? আসলে যে সেন্টেন্সটাতে একটা ক্লজ থাকে সেখানে আমরা এই 5টা জিনিস লিখি।
কি লিখি? সাবজেক্ট লিখি, ভার্ব লিখি, অবজেক্ট লিখি, কমপ্লিমেন্ট লিখি, অ্যাডভার্বিয়াল লিখি, যদিও সব সেন্টেন্সে সবগুলা থাকে না। ওকে, আচ্ছা, এরপরে আমি আসি প্রাইমারি ডিসকাশন অন টেন্স। টেন্স একটা বিরাট জিনিস, আমরা আজকে শুরুর জিনিসটা শিখব। আমি বলবো যে বাংলাদেশের লোকজন ইংরেজিতে দুর্বল, তার অন্যতম প্রধান কারণ বাংলাদেশের ছেলেরা, বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো করে টেন্স বোঝে না, ভালো করে ভয়েস বুঝে না, ভালো করে পার্টস অফ স্পিচ বোঝে না। এই তিনটা জিনিস যদি আমরা ভালো করে বুঝি তাহলে আমরা ইংলিশে স্ট্রং হয়ে যাব, ইংলিশে সবল হয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে টেন্সের উপরে দেখি টেন্সে কি আছে। আমরা তো টেন্সের সংজ্ঞাতে আগে থেকেই আমরা জানি, সেই 6 থেকেই পড়ে আসছি যে টেন্স কাকে বলে। ক্রিয়ার কালকে টেন্স বলে। কেমন ক্রিয়ার কাল? কেমন? যে কোনো একটা কাজ করতে একটা সময় লাগে, একটা সময়ে একটা কাজ হয়। আমি ফুটবল খেলি, আমি একটি অঙ্ক করি, তো একটা সময় লাগলো না? কিন্তু সময়টা তো দৌড়ায়, সময়টা তো চলে। হ্যাঁ, আমি এই যে ক্লাসটা আজকে নিচ্ছি এটা বর্তমান কাল, কিন্তু গতকাল মানে 4 তারিখ আমি কিন্তু বলেছি অনেককেই যে আমি ফিউচার ফিট একাডেমিতে 5 তারিখে একটা ক্লাস নিব, তখন ফিউচার টেন্স বলেছি, কিন্তু এখন বলছি আমি ক্লাসটা নিচ্ছি, এটা প্রেজেন্ট টেন্স। কিন্তু আমি এই ক্লাসটা কালকে বলবো যে আমি গতকাল একটা ক্লাস নিয়েছিলাম, এটা পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে একটা সময়ে একটা কাজ হয়, এই কাজ না, একটা সময় যেহেতু প্রবাহমান, সেহেতু একটা কাজ সময়ের প্রেক্ষিতে কখনো ফিউচার থাকে, কখনো প্রেজেন্ট থাকে, কখনো পাস্ট থাকে। ওকে, পাস্ট হয়ে যায়। তাহলে টেন্স কাকে বলে? আমরা বলবো ক্রিয়ার কালকে টেন্স বলে। হ্যাঁ, তোমরা যখন একটু বড় হবা, তখন মানে যখন আরেকটু বড় হবা বলবো না, তোমরা যথেষ্ট বড় হয়েছো, যখন ইংরেজি ভালো শিখবা, যখন তোমরা ইংরেজি গ্রামার পড়বা, তখন সুন্দর সুন্দর সংজ্ঞা পাবা। আর টেন্স ইজ দ্য চেঞ্জ অফ ফর্ম ইন আ ভার্ব টু এক্সপ্রেস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। এই সংজ্ঞাটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওইটি দরকার নাই, আমরা বাংলাতে শিখবো যে ক্রিয়ার কালকে টেন্স বলে। আমরা ক্লিয়ার আশা করি? আচ্ছা, ক্লাসিফিকেশন। টেন্স কয় প্রকার? আমরা ছোটকাল থেকে জানি যে টেন্স 3 প্রকার। প্রেজেন্ট টেন্স, যেটাকে বলি আমরা বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, এগুলি আমরা সুন্দর জানি। প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে ফর্ম আছে, উপবিভাগ বলে অনেকেই বলে, বা সাবডিভিশন। আচ্ছা, সাবডিভিশন অফ টেন্সেস। 4টা ভাগটা কি? ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা প্রথমে কয়টা টেন্স পেলাম? 3টা টেন্স পেলাম। কি? প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। তারপরে কি পেলাম? প্রত্যেকটা টেন্সের 4টা করে ভাগ পেলাম। ভাগগুলা কি? ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যদি প্রেজেন্টের 4টা ভাগ বলি, তাহলে আমাদেরকে বলতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম যদি আমরা পাস্ট বলি, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার তোমরা নিজেরাই বলতে পারবা আশা করি। আচ্ছা, এইবারে আমি 4টা স্ট্রাকচার অফ প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের আমি 4টা সেন্টেন্স লিখেছি 4টা টেন্সের উপর। আমরা জানি প্রেজেন্টের 4টা ফর্ম আছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এই 4টা প্রেজেন্ট টেন্সের 4টা ফর্মে আমি একটা সেন্টেন্স লিখেছি। সেন্টেন্সটা কি? আই ইট রাইস। আমি কেন লিখেছি এই কথাটা? আমরা ভাত খাই, এটা
সত্য কথা এবং বাঙালি ভাত খায়, এই জন্য আমার এই সেন্টেন্সটা প্রিয় সেন্টেন্স। আই ইট রাইস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই এম ইটিং রাইস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ ইটেন রাইস, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ বিন ইটিং রাইস, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সে কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অনেকেই বলে অবজেক্ট। না, অবজেক্ট সব ভার্বের তো অবজেক্ট থাকে না। এই জন্য আপনারা যদি ভার্বের পরে বলতে চান তাহলে অবশ্যই বলতে হবে এক্সটেনশন, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন আমরা সুন্দর করে শিখবো। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব। পরে কি আছে এটা আমাদের দেখার দরকার নাই, এটুকু ভার্ব পর্যন্ত বললেই হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা? কোন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? আমি আর তুমি ছাড়া যে কোনো একটা জিনিস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। করিম, রহিম, সে, ইহা, গরুটি, কুকুরটি, ঘোড়াটি, বিল্ডিংটি, হ্যাঁ, ফুলটি, একটা জিনিস, আমি আর তুমি বাদে যে কোনো একটা জিনিস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে দেখো তোমরা, আই ইট রাইস, আমি ভাত খাই, ঠিক আছে, কিন্তু এখানে যদি আয়ের জায়গায় আয়ের জায়গায় যদি আমরা হি লিখি, এখানে হি লিখি, হি, তখন কিন্তু এখানে ইটস হয়ে যাবে, এস বাই এস যোগ হবে। আই ইট রাইস, উই ইট রাইস, দে ইট রাইস, এগুলি ঠিকই আছে, কিন্তু যখনই আমরা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট দিব তখন এখানে এস বাই এস যোগ হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ক্লিয়ার করলাম আমরা যে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হয়। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্সটা কিরকম? আই অ্যাম ইটিং রাইস, এখানে প্রথমে আছে সাবজেক্ট, তারপরে বি ভার্ব অক্সিলিয়ারি হিসাবে বি ভার্ব এম ইজ আর, আর মূল ভার্বের শেষে আইএনজি যোগ। পরে আমি আর দরকার নেই, এই রাইস অবজেক্ট হতে পারে, আরো কিছু বসতে পারে। তাহলে আই অ্যাম ইটিং, এটা কি হলো? আয়ের এখানে তিনটা জিনিস আছে, এম ইজ আর, আর তারপরে যে মূল ভার্বটা বসবে তারপরে তার সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। আই অ্যাম ইটিং, হি ইজ ইটিং, দে আর ইটিং, রাইট? আচ্ছা, এরপরে আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ ইটেন রাইস, এখানে কি করেছি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ অক্সিলিয়ারি হিসাবে V3, এখানে মূল ভার্বের তিনটা না আরো থাকে, আমরা তিনটা জিনিস সুন্দর করে পড়ি, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, এই লাস্টেরটা এখানে বসবে, এটা V3 বলে বা ভার্বের পাস্ট পার্টিসিপল বলে। আচ্ছা, তাহলে এর গঠনটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ অক্সিলিয়ারি হিসাবে আর V3 বসবে। আচ্ছা, তারপরে দেখো তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন ইটিং রাইস, এখানে কি আছে? সাবজেক্ট অক্সিলিয়ারি হিসাবে বসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের আইএনজি। দেখো তোমরা, কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসে মূল ভার্বের আইএনজি হবে, কন্টিনিউয়াস দুই কন্টিনিউয়াস মূল ভার্বের আইএনজি হবে, কিন্তু এখানে হবে অ্যামিজার, এখানে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। ওকে, তোমাদের একটা সুন্দর কথা বলি যে পৃথিবীতে যত ইংরেজি বাক্য আছে প্রত্যেকটা বাক্য এই চারটা বাক্য থেকে তৈরি হয়। ওকে, একটু সরি, হ্যাঁ, I eat rice, I am eating rice, I have eaten rice, I have been eating rice। পৃথিবীতে এমন কোন ইংরেজি বাক্য নাই যে এই চারটা বাক্য থেকে আসে। অতএব আমরা এই চারটা বাক্যকে সুন্দর করে শিখব। ওকে, এখন তোমরা বলতে পারো যে স্যার আমরা তো প্রেজেন্ট টেন্সের চারটা শিখলাম, পাস্ট টেন্স কি করব? সেখানে দরকার নাই, তোমরা এমনিতেই শিখে যাবে। আমাদের যে ভার্বটা, প্রথম ভার্বটা যে আছে, এটা পাস্ট টেন্স করলেই
আমরা পাস্টের 4টা ফর্ম পেয়ে যাব। ইটের পাস্ট টেন্স কি? এইট, আই এইট রাইস। এম এর পাস্ট টেন্স কি? অজ, আই ওয়াজ বা ওয়ার, আই এর পরে অজ বসে, এই জন্য আমি আই ওয়াজ ইটিং রাইস বলবো। হ্যাভ এর পাস্ট টেন্স বা হ্যাজ এর পাস্ট টেন্স হ্যাড, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড বিন ইটিং রাইস। তাহলে তোমরা বলো প্রেজেন্ট টেন্স জানলেই তো আমরা পাস্ট টেন্স জানবো। কিভাবে? প্রথম ভার্বটার পাস্ট টেন্স করব। আমাদের কি আছে প্রেজেন্ট টেন্সে? আই ইট রাইস, আমরা বলবো আই এট রাইস, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। আই এম ইটিং রাইস, আমরা বলবো আই ওয়াজ ইটিং রাইস। আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস। আই হ্যাভ বিন ইটিং রাইস হয়ে যাবে আই হ্যাড বিন ইটিং রাইস, পাস্ট হয়ে যাবে। তাহলে দেখি, এই যে এখানে আমি দেখিয়েছি, হ্যাঁ দেখো তোমরা, আই ইট রাইস কিভাবে আই এট রাইস হয়ে গেছে। আই অ্যাম ইটিং রাইস কিভাবে আই ওয়াজ ইটিং রাইস। আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস। আই হ্যাভ বিন ইটিং রাইস, আই হ্যাড বিন ইটিং রাইস। এখন তোমরা যদি বলো যে স্যার এগুলির গঠন তাহলে কি? এগুলির গঠন তাহলে তোমরা বলো সাবজেক্ট প্লাস ভার্ব V2, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার অক্সিলারি হিসাবে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, সাবজেক্ট হ্যাড V3, সাবজেক্ট হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি যোগ। হ্যাঁ, প্রেজেন্ট জানলেই আমরা পাস্ট পাবো, ফিউচার পাবো। দেখো আমি ফিউচারে যাচ্ছি। হ্যাঁ, আমাদের প্রেজেন্ট এখানে আছে, এখানেও আমি প্রেজেন্টটা লিখেছি, তোমরা দেখো। দেখো আই ইট রাইস, আই এম ইটিং রাইস, এটি তো সবটি প্রেজেন্ট, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই সেন্টেন্স গুলার সাবজেক্টের পরে যদি আমরা উইল বসাই, উইল, শ্যাল বা উইল, শ্যাল এখন না বসালেই চলে, প্রত্যেক সেন্টেন্সে এখন উইল বসালেও কোনো অসুবিধা নেই। তাহলে এটা কি হবে? আই উইল ইট রাইস, আই উইল বি, এখানে আয়ের পরে যদি উইল বসাই তাহলে এম ইজ আর কোনোটাই হবে না, মূল জিনিস হবে। হ্যাঁ, আই উইল হ্যাভ ইটেন রাইস, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস। তোমাদেরকে একটা কথা বলি, এখানে যদি হি থাকতো তাহলে এটা হতো কিন্তু হি হ্যাজ ইটেন, হি হ্যাজ ইটেন, এই যে এইটা আই হ্যাভ ইটেন, হি হ্যাজ ইটেন। তাহলে এইটাকে যদি আমরা ফিউচার করি তাহলে এখানে উইল বসাতে হবে, উইলের পরে কখনো হ্যাজ হবে না, হ্যাভ হবে। ওকে, তাহলে আমরা কিন্তু প্রেজেন্ট দিয়েই পাস্ট পাচ্ছি, ফিউচার পাচ্ছি। হ্যাঁ, শুধু প্রেজেন্টের যেটি জানি, যে 4টা সেন্টেন্স জানি, সেখানে সাবজেক্টের পরে উইল বসিয়ে দিলেই এটা ফিউচার হয়ে যাবে। তাহলে ফিউচারের গঠনটা কি? সাবজেক্ট প্লাস উইল, ফিউচার ইনডিফিনিট, ভি অন, সাবজেক্ট প্লাস উইল, ভি অন, শ্যাল বা উইল, সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি, ভার্বের আইএনজি, সাবজেক্ট উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, V3, সাবজেক্ট উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, ভার্বের আইএনজি। কথাগুলো ক্লিয়ার কিনা? তাহলে আমরা যদি বলি আই ইট রাইস, এটা 12টা আমরা বলতে পারবো না সুন্দর করে? আই এম প্রেজেন্টের আগে 4টা বলবো, আই ইট রাইস, আই এম ইটিং রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস। পাস্ট বলবো আই এট রাইস, আই ওয়াজ ইটিং রাইস, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড বিন ইটিং রাইস। ফিউচার বলবো আই উইল ইট রাইস, আই উইল বি ইটিং রাইস, আই উইল হ্যাভ ইটেন রাইস, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস। শুধু প্রেজেন্ট জানলেই পাস্ট ফিউচার পারা যাবে। তোমরা বুঝতে পারছো কিনা? থ্যাংক ইউ, লিখেছো, খুব সুন্দর ক্লাস স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো যে কোনো সাবজেক্ট, যে কোনো ভার্ব দিয়ে এই 12টা সেন্টেন্স তৈরি করতে পারা। ধরো আই লাভ ইউ, এটা পরেরগুলো কি হবে? আই এম লাভিং ইউ, আই হ্যাভ লাভড ইউ, আই হ্যাভ বিন লাভিং ইউ, I loved you, I was loving you, I had loved you, I had been loving you, I will love you, I will be loving you, I will have loved you, I will have been loving you. এখন দেখো এই 12টা সেন্টেন্স লিখতে হলে অবশ্যই তোমাদের ভার্বের 3টা ফর্ম জানতে হবে। যে ভার্বটা ইউজ করবা তার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল, এই 3টা ফর্ম আমাদের জানতে হবে। এগুলি তোমরা বই, যে কোনো বই, গ্রামার বইয়ে আছে, কনজুগেশন অফ ভার্ব বলে এটাকে, স্ট্রং ভার্ব, উইক ভার্ব বলে, এগুলি তোমরা পড়ে নিবে। তাহলে
আমরা কি ক্লিয়ার হয়েছি যে টেন্স কিভাবে আমরা গঠন করব, একটা সেন্টেন্স কিভাবে গঠন করব? এখন যদি বলি দ্য সান রাইজেস, আমরা 12টা লিখতে পারবো না? অবশ্যই পারবো। দ্য সান ইজ রাইজিং, দ্য সান হ্যাজ রাইজেন, দ্য সান হ্যাজ বিন রাইজিং, দ্য সান রোজ, রাইজের পাস্ট টেন্স রোজ, the sun was rising, the sun had risen, the sun had been rising, the sun will rise, the sun will be rising, the sun will have risen, the sun will have been rising. কথা ক্লিয়ার? আচ্ছা, আমাদের আজকের টেন্সের বিষয়টা হলো যে কোনো সাবজেক্ট, যে কোনো ভার্ব দিয়ে আমরা যেন 3টা টেন্সের 12টা ফর্ম সুন্দর করে লিখতে পারি। আই লাভ ইউ, আই হেট ইউ হতে পারে, he hates me, he is hating me, he has hated me, he has been hating me। আমরা যে কোনো এই 12টা সেন্টেন্স আমাদের লিখার যোগ্যতা অর্জন করতে হবে। আমি কিছু তোমাদের কাজ দেব, এই কাজটা তোমরা ক্লিয়ার করে শিখো। কেমনে তোমরা ইংরেজিতে দুর্বল থাকো আমি দেখে নিব। ওকে, আমি কি যে কাজটা দেব সেটা 100% করে ফেলো, যে স্যার আমি এটা বুঝি স্যার, ব্যাস ওকে। আচ্ছা, তোমাদেরকে যদি বলি কাউকে যে তোমাদের মধ্যে একজনের নাম মনে করো নাসিমা, নাসিমাকে আমি বললাম নাসিমা 8-এর আগের সংখ্যাটা কি? নাসিমা বলবে স্যার 7। নাসিমাকে যদি বলি 8-এর পরের সংখ্যাটা কি? নাসিমা বলবে স্যার 9। কারণ নাসিমা এটা ক্লিয়ার বোঝে। আমরা যদি এই টেন্সটা ক্লিয়ার বুঝি, কেন আমরা পারবো না? অবশ্যই পারবো। আমি কেন পারতেছি? তোমরা কি মনে করতেছো আমি নিউটন? নো, আমি তোমাদের মতো। এবং আমি এমনও হতে পারে এখানে যারা ক্লাস করছো তাদের মধ্যে আমি সবচেয়ে কম মেধাবী, কিন্তু আমি কেন শিখেছি? আমার ইচ্ছা ছিল, আমার ইংরেজির প্রতি আকর্ষণ ছিল, আমি ইংরেজি শিখে নিয়েছি। হ্যাঁ, তোমরাও যদি একটা জিনিস আকর্ষণ নিয়ে শেখো, মানে কি বলবো, ইন্টারেস্ট নিয়ে শিখো, তাহলে অবশ্যই শিখতে পারবা। যারা ইংরেজি শিখতে চাও আমার ফোনে কল করে আজকে বলবা যে স্যার আমি ইংলিশ শিখতে চাই, আমি তোমার পাশে আছি। কারণ এখন কিন্তু তুমি লন্ডনে আছো না, তুমি চাটগাঁয়ে আছো নাকি কিশোরগঞ্জে আছো, এটা কোনো ব্যাপার না। তুমি শুধু বলবা, আমি জুম খুলে তোমার সাথে কথা বলে সব ক্লিয়ার করে নিব। তোমাদের একটা তথ্য দেই, আমি এইবারে ওই ইউনিভার্সিটি ভর্তি কোচিং করিয়েছিলাম। কিশোরগঞ্জের একটা মেয়ে যে আমাকে কখনোই সামনাসামনি দেখেনি, সেই মেয়েটা ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটের ভর্তি পরীক্ষায় 15টা অবজেক্টিভের মধ্যে 14টা কারেক্ট করেছে। তাহলে ক্রেডিটটা তার না? অবশ্যই ক্রেডিট তার, কারণ আমি তো অনেককেই শিখিয়েছি, অনেকেই তো পারেনি, ও তো পেরেছে। তার মানে ওর ইন্টারেস্ট ছিল, ও মনোযোগ দিয়ে পড়েছে। তোমরা যদি মনোযোগ দিয়ে পড়ো, I am damn sure that you will be successful। হ্যাঁ, কে বলছে ইংরেজি পারা যায় না? আসো আমার কাছে, আমি একটু শেখাই তোমাকে। ওকে, আচ্ছা, এরপরে এই যে অ্যাফার্মেটিভ লেখা আছে, আমরা যে সেন্টেন্স গুলা পেয়েছি এই সেন্টেন্স গুলা এখানে লেখা আছে। ওকে, আচ্ছা, একটু ছোট করি তাহলে মনে হয় সবটুকু। আচ্ছা, সবটুকু দেখা যাচ্ছে না, আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটা অ্যাফার্মেটিভ, আমরা যা বললাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই ইট রাইস, আই এম ইটিং রাইস, আই হ্যাভ ইটেন রাইস, এগুলি সব অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এগুলিকে নেগেটিভ কিভাবে করতে হয়? হ্যাঁ, এখন যদি বলি নেগেটিভ করতে হলে নট বসাতে হয়। নট কোথায় বসে? মেয়েরা টিপ কোথায় বসে, টিপ কোথায় লাগায়? এখানে, এখানে না এখানে? কোথায়? মেয়েদের কিন্তু টিপ লাগানোর একটা নির্দিষ্ট জায়গা আছে। আমি অনেক কি বলবো, এটা দুঃখের সহিত জানাচ্ছি, বাংলাদেশের ছেলে মেয়েরা শিখে না কোথায় নট বসে। আমি জানি না তোমরা জানো কিনা। নট বসে ফার্স্ট অক্সিলারির পর। ফার্স্ট অক্সিলারিকে বলে অপারেটর, জানার দরকার নাই, অপারেটর কথাটা বাংলাদেশে প্রচলিত না। ওকে, নট বসে ফার্স্ট অক্সিলারির পর, প্রথম অক্সিলারির পর। এখন দেখো তো এখানে কি অক্সিলারি আছে? এখানে তো অক্সিলারি নাই, তাহলে কি থাকবে? যেখানে প্রেজেন্ট ইনডিফিনিটে যখন অক্সিলারি থাকবে না তখন ডু ডাজ আসবে।
যেমন হি গোজ এখানে ডাজ আসবে, কিন্তু আই ইট রাইস এখানে ডু আসবে। আই ডু নট ইট রাইস, আই অ্যাম নট, এই যে এটা একটাই অক্সিলারি। এখানে অক্সিলারি নাই, এখানে ডু ডাজ আসবে। হ্যাঁ, যদি এখানে হি গোজ থাকে তাহলে আমরা কি লিখবো? হি ডাজ নট গো, এই ইএসটা ডু এর সাথে যোগ হবে, হি ডাজ নট গো। আচ্ছা, এখানে একটাই অক্সিলারি, এখানে নট হবে, এইখানে নট হবে, এইখানে নট হবে। তাহলে কি হবে? আই ডু নট ইট রাইস, আই এম নট ইটিং রাইস, আই হ্যাভ নট ইটেন রাইস, আই হ্যাভ নট বিন ইটিং রাইস। ওকে, আচ্ছা, তাহলে এইটার নেগেটিভ কিভাবে হবে? এইটার নেগেটিভ হবে এই ডুটা ডিড হয়ে যাবে। আই ডিড নট, তখন ডিড যেহেতু একটা ক্লজে ফার্স্টের ভার্বটা পাস্ট টেন্স থাকে, পরের গুলা থাকে না, তাহলে আই ডিড নট এইটা থাকবে না, ইট হবে। ওকে, এখানে দেখো তোমরা, এই যে এখানে নট বসাও, আই ওয়াজ নট ইটিং রাইস, আই হ্যাড নট ইটেন রাইস, আই হ্যাড নট বিন ইটিং রাইস। আচ্ছা, এই যে আমি দেখেছি ছেলে মেয়েদেরকে, এই আই উইল হ্যাভ বিন ইটিং রাইস, এখানে নট কোথায় বসবে? কেউ উইলের পর বসায়, কেউ হ্যাভের পর বসায়, কেউ বিনের পর বসায়, কিন্তু তোমরা এখন অবশ্যই জেনে গেছো কোথায় বসবে। অবশ্যই উইলের পরে আমাদের নট বসবে, কারণ উইল হলো ফার্স্ট অক্সিলারি। এখন অনেকেই মনে করে, আরে আই হ্যাভ ইটেন রাইস, ওইখানে তো আমি হ্যাভের পরে নট বসিয়েছি, তাহলে এখানে হ্যাভের পরে বসায়। নো, আই হ্যাভ ইটেন রাইস, ওইখানে হ্যাভ ফার্স্ট অক্সিলারি, কিন্তু আই উইল হ্যাভ বিন ইটিং রাইস, এখানে তো উইল ফার্স্ট অক্সিলারি, অতএব উইলের পরে নট বসবে। তাহলে এখন আমরা শিখলাম যে একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে, নেগেটিভ অনেক ধরনের সেন্টেন্স আছে, অনেক কিছু দিয়ে নেগেটিভ হয়, যেমন আই নেভার গো, এটাও নেগেটিভ, কিন্তু আমরা নট বসিয়ে একটা সেন্টেন্সকে যখন নেগেটিভ করি, নটটা কোথায় বসে? অবশ্যই ফার্স্ট অক্সিলারির পরে বসে। প্রেজেন্ট ইনডিফিনিটে ডু ডাজের পরে বসে, আর পাস্ট ইনডিফিনিটে ডিডের পরে বসে। নেগেটিভ দেখো তো তোমরা, আমি যেভাবে বলেছি সেভাবেই লেখা আছে কিনা। I do not eat rice, I am not eating rice, I have not eaten rice, I have not been eating rice, I did not eat rice, সরি, এই যে আমি এইখানে ভুল লেখা আছে। I did not eat হবে না, এটা eat হবে, did হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি কারেক্ট করে নিব। I was not eating rice, I had not eaten rice, I had not been eating rice, I will not। ওকে, তোমরা অবশ্যই এগুলি ভালো বুঝো। যারা বুঝো না বা যাদের কোনো প্রবলেম আছে, আমি জানি না কার মধ্যে প্রবলেমটা আছে, এই জন্য আমি সবগুলাই বলছি, তোমরা শুনে নাও। তোমরা যদি আগেই জেনে থাকো তাহলে তো ভালো, আর যদি না জানা থাকে এখন জেনে নাও। আচ্ছা, তাহলে আমরা এটা ক্লিয়ার বললাম যে হাউ টু মেক নেগেটিভস বাই পুটিং নট। হোয়ার টু পুট নট, কোথায় আমরা নট বসাবো? অবশ্যই ফার্স্ট অক্সিলারির পরে নট বসাবো। এখন দেখো যে নেগেটিভ বললাম, এইবারে ইন্ট্রোগেটিভ কিভাবে করব আমরা। হ্যাঁ, আমরা যদি ফার্স্ট অক্সিলারিটাকে সামনে নিয়ে লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন বসাই, তাহলে অবশ্যই সেটা ইন্ট্রোগেটিভ হয়ে যাবে, কিন্তু নট হবে না। ওকে, আমি যাই, এই যে ইন্ট্রোগেটিভ। হ্যাঁ, আই ইট রাইস ছিল অ্যাফার্মেটিভে, ডু আই ইট রাইস। I am eating rice ছিল, am I eating rice? I have eaten rice ছিল, have I eaten rice? এখানে দেখো I have been eating rice ছিল। এখানে দুটো অক্সিলারি ছিল, একটা have, একটা been, কিন্তু আমরা কিন্তু been নিব না, ফার্স্ট অক্সিলারি যেটার পরে নট বসাতে হয় সেইটা আমরা আগে নিব, নিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন বসাবো বা নোট অফ ইন্ট্রোগেশন বসাবো। তাহলে কি হলো? ডু আই ইট রাইস, am I eating rice, have I eaten rice, have I been eating rice, did I eat rice, was I eating rice, had I eaten rice? ওকে, আশা করি তোমরা বুঝে গেছো। হ্যাঁ, will I eat rice, will I be eating rice, শুধু উইলটা আগে আসবে। will I have eaten rice, will I have been eating rice,
ক্লিয়ার কিনা? হাউ টু মেক ইন্ট্রোগেটিভস, ফার্স্ট অক্সিলারিটাকে সামনে নিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে। এবারে আমি বলবো নেগেটিভ ইন্ট্রোগেটিভ, আমি কি খাই না? ডু আই নট ইট রাইস, আমি কি ভাত খাই না? আচ্ছা, এখন আমি তোমাদের একটু বলি, এইখানে এইখানে এখানে যাই, এই যে এখানে আই উইল নট, এখন এটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভ করি তাহলে উইলটা আগে চলে যায়, যদি তাহলে নটটা অবশ্যই সাবজেক্টের পরে বসবে। তাহলে আমরা যদি নেগেটিভ ইন্ট্রোগেটিভ করি তাহলে ডু আই নট ইট রাইস, আয়ের পরে নটটা বসবে। হ্যাঁ, অনেকেই আমি অনেকের খাতা দেখেছি, তখন এই যে নট বসায় এই হ্যাভের পরে, আয়ের পরে বসায় না। দেখো তোমরা, আমি সুন্দর করে লিখে রাখছি, হ্যাঁ, শেষে আমাদের সম্মানিত আচ্ছা সম্মানিত ফারুক স্যার একটু তোমাদের সাথে কথা বলবেন, একটু শোনো তোমরা। ভালো তোমাদের আজকে আমরা তোমাদের একটা ভালো খবর দিচ্ছি, সেটা হলো ব্যাংক জব এবং প্রাইমারিতে আমরা 1015 টাকা ধার্য করেছি। 1500 টাকা নয়, 1015 টাকা তোমাদের কাছে ধার্য করেছি। যারা এতদিন আমাদের সাথে আসছো, অনেকেই দাবি তুলেছ, কালকে অনেকেই বলেছো স্যার 1000 টাকা করেন, 1000 টাকা করেন। তো তোমাদের প্রতি সম্মান রেখেই আমি সিদ্ধান্ত নিয়েছি। আমার ওই গ্রুপের এই যে আজকে তোমাদের যে ইংলিশ পড়াচ্ছেন ওনাকে আমি বলেছি, যেহেতু এখানে আমরা একটা কন্ডিশনে আছি, সেজন্য আমাদের সবার একটা জবাবদিহিতা আছে। আমি যেহেতু ওদের সবার সিনিয়র, সেজন্য আমার একটু বেশি আছে। আমি অন্যান্য যেমন ইয়ের সাথে তোমাদের সেই তহিদুলের সাথে, তারপরে মল্লিক ভাইয়ের সাথে, যে তোমাদের বাংলা ব্যাকরণ পড়াবেন, একটু আগে কথা বলছিলাম মালেকের সাথে যে তোমাদের প্রযুক্তিটা পড়াবে। আর আমি তো আসি তোমাদের সাথে সাধারণ জ্ঞান নিয়ে, তো সবার সাথে কথা বলেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। তোমাদের কারো কারো দাবির প্রেক্ষিতে সবাই সুবিধাটা পাবে। তোমরা দ্রুত ভর্তি হয়ে যাবে 1015 টাকায়। আমার মনে হয় তোমরা খুশি হবে, খুশি হওয়ার কথা যে দীর্ঘ এতদিন তোমাদেরকে পড়াবো। তো ধন্যবাদ সবাইকে, তোমাদের ক্লাস আশা করি শেষের পথে। না, থ্যাংক ইউ সবাইকে স্যারের কথা শোনার জন্য। আমি মাঝে মধ্যে স্যারের বাসায় এসে স্যারের সাথে গল্প করি, স্যারের অনেক কথা শুনি। স্যার আমাকে বিশেষ করে আমি স্যারের কথা শুনি, এই জন্য স্যারের কথা শুনতে ভালো লাগে। স্যার অনেক জ্ঞানী মানুষ। আচ্ছা, তাহলে আমরা আই ইট রাইস, এই যে 12টা সেন্টেন্স, এটাকে কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্ট্রোগেটিভ করতে হয়, কিভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হয়, এটা আমরা শিখলাম। আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিব, যখন আমরা নেগেটিভ করতেছি তখন কিন্তু আই ডু নট ইট রাইস, এটাকে আরেকভাবে বলা যায়, এটা সংক্ষিপ্ত রূপ বলে আই ডোন্ট ইট রাইস। ওকে, যেমন উইল নট, ওন্ট বলতে পারি আমরা। ওকে, আমি তোমাদের পিডিএফ যেটা ফাইল দেওয়া হবে সেখানে আমি সবগুলা লিখে রাখছি যে কোনটার ইয়ে কি। এখানে তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে এই সেন্টেন্সটা যদি আমরা সংক্ষিপ্ত করি, নটকে যদি আগে নেই, তাহলে নট কিন্তু ডু এর সাথে ডু নট হবে না। এটা বাংলাদেশে চললেও এটা ইন্টারন্যাশনালি কারেক্ট না। যদি আমরা নটকে আগে নিতে চাই তাহলে অবশ্যই সেটা সংক্ষিপ্ত করতে হবে, ডোন্ট করতে হবে। এখানে উইলে নট যদি আগে নিতে হয় তাহলে ওন্ট করতে হবে। কখনো উইল নট আই হবে না, ডু নট আই হবে না, ডোন্ট আই। তবে ডু আই নট হবে, উইল আই নট হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকের যে ভিশনটা ছিল যে আমরা টেন্সে কিভাবে সেন্টেন্স গুলা গঠন করি, এগুলি আমি মোটামুটি শেষ করেছি। এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, যদি তোমরা এটা এখান থেকে, এই যে আমরা ইংলিশ শিখলাম, এখান থেকে ভালো কিছু নিতে হলে যে জিনিসটা অবশ্যই দরকার সেটা হলো, তোমরা যখন ইংরেজি পড়বা, ইংরেজি একটা সেন্টেন্স পড়বা, তখন ওই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ এবং প্রত্যেকটা ওই সেন্টেন্সটার পুরো অর্থ আমাদের জানতে হবে। এখন দেখো, আমরা শিখলাম কি আই ইট রাইস, এটার মানে কি? আমি ভাত খাই। আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি।
এইগুলি কিন্তু সাধু ভাষায় হতে পারে। আমি ভাত খাইতেছি হতে পারে। সাধু এবং চলিতের পার্থক্যের জন্য মানে টেন্সের কিন্তু পার্থক্য হয় না, টেন্স একই থাকে। আমি খাচ্ছি, আমি খাইতেছি, একই টেন্স। আমি ভাত খেয়েছি, হ্যাঁ, আমি ভাত খাইয়াছি, একই কথা। আমি কিছুক্ষণ ধরে ভাত খাচ্ছি, এখানে কিছুক্ষণ ধরে কেন, 1 ঘন্টা ধরে, 1 মিনিট ধরে, 2 মিনিট ধরে, সময়ের উল্লেখ থাকতে হবে। হ্যাঁ, তাহলে এই কথাগুলো আমরা যে সেন্টেন্স গুলা শিখলাম, আই ইট রাইস, আই এম ইটিং রাইস, এদের প্রকৃত বাংলাটা কি, এটা আমাদের কেমন জানতে হবে। আমরা যেন বাপের নাম যেমন জানি, যেমন মায়ের নাম জানি, ওই রকম এটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। তাহলে আমরা ইংলিশ ফাটাফাটি পারবো। আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে? আচ্ছা, এবারে তাহলে আসি যে এর বাংলাগুলা কি। হ্যাঁ, এই যে আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, আমি কিছু ঘটার পূর্বে ভাত খেয়েছিলাম। এখানে কেন কিছু ঘটার পূর্বে? দেখো, আই হ্যাড ইটেন রাইস, এটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কখনো একটা ক্লজ দিয়ে হয় না, এখানে দুটো ক্লজ থাকে। তোমরা জানো বিফোর বা আফটার বসে। এই জন্য এই আসলে পাস্ট পারফেক্ট টেন্সটা কিন্তু পাস্ট ইনডেফিনিট, কিন্তু যখন দুটো ইনডেফিনিট পরপর ঘটে তখন যেটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। ওকে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কোনটা হবে? তুমি আসার পূর্বে আমি ভাত খেয়েছিলাম। তুমি এসেছিলে, আমি ভাত খেয়েছিলাম, কোনটা আগে হয়েছে? আমি ভাত খেয়েছিলাম আগে, তাহলে এটা কিন্তু আমি ভাত খেয়েছিলাম, এটা পাস্ট পারফেক্ট হবে। কিন্তু যদি বলি তুমি আসার পর আমি ভাত খেয়েছিলাম, তাহলে তুমি যে এসেছিলে এইটা পাস্ট পারফেক্ট হবে। আমি ভাত খেয়েছিলাম, এটা পাস্ট ইনডিফিনিটি থাকবে। তাহলে ও মানে দুটো পাস্ট ইনডিফিনিটের মধ্যে যেটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট। এই জন্য আমি কিছু লিখিনি, কিছু ঘটার পূর্বে এই কথাটা লিখে রাখছি। আই হ্যাড ইটেন রাইস, হ্যাঁ, আমি কিছু ঘটার পূর্বে ভাত খেয়েছিলাম। আসলে এইখানে দেখো পাস্ট ইনডিফিনিটে আমি খেয়েছিলাম, পাস্ট পারফেক্টেও কিন্তু আমি খেয়েছিলাম, কিন্তু আমরা বুঝবো কিভাবে? পাস্ট পারফেক্টে দুটো ক্রিয়া থাকবে। ওকে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আই ইট রাইস, আমি ভাত খাই, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খেয়ে আমি কিছুক্ষণ ধরে ভাত খাচ্ছি। এটি তুমি পাস্ট করো, তাহলে এটি পেয়ে যাবা। আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খাচ্ছিলাম, এটাও হবে আমি খেয়েছিলাম, কিন্তু ওই যে কিছু ঘটার পূর্বে হয়ে যাবে। আমি কিছুক্ষণ ধরে ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাবো, আমি ভাত খেতে থাকবো, আমি ভাত খেয়ে থাকবো, আমি কিছুক্ষণ ধরে ভাত খেতে থাকবো। এখন যদি বলি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই এম লাভিং ইউ, আমি তোমাকে ভালোবাসছি, আই হ্যাভ লাভড ইউ, আমি তোমাকে ভালোবেসেছি, আই হ্যাভ বিন লাভিং ইউ, আমি কিছুদিন ধরে তোমাকে ভালোবাসছি বা বাসতেছি, যেটাই বলি আমরা সাধু চলিতে, প্রবলেম নাই। আই উইল লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসবো, আই উইল বি লাভিং ইউ, আমি তোমাকে ভালোবাসতে থাকবো, আই উইল হ্যাভ লাভড ইউ, আমি তোমাকে ভালোবেসে থাকবো, আই উইল হ্যাভ বিন লাভিং ইউ, আমি তোমাকে কিছুদিন ধরে ভালোবাসতে থাকবো। এই জায়গাগুলো আমাদের ক্লিয়ার হতে হবে। ইংরেজি সেন্টেন্সের সাথে বাংলাটা একেবারে ক্লিয়ার করে আমাদের জানতে হবে, তাহলে আমরা অবশ্যই ট্রান্সলেশন করতে পারবো ভালো। এগুলির বাংলা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ভালো ট্রান্সলেশন করতে পারবো না। ওকে, আমার সময় একটু বেশি লাগতেছে, একটু দেখো। এই যে দেখো নেগেটিভ কিভাবে বাংলায় আসে, ইংরেজি তো নেগেটিভ আমরা করেছি। আমি খাই না, আমি খাচ্ছি না, আমি খাই নাই, আমি খেয়েছি, এটা নেগেটিভ, কিন্তু আমি খেয়েছি না এরকম না, আমি খাই নাই। এই আমি খাই নাই 3 জায়গায় আসবে, প্রেজেন্ট পারফেক্টে আসবে, পাস্ট ইনডিফিনিটে আসবে। আমি পাস্ট ইনডিফিনিটে অ্যাফার্মেটিভে কি ছিল? আমি খেয়েছিলাম, এটা নেগেটিভ, কিন্তু আমি খেয়েছিলাম না হবে না, আমি খাই নাই, আমি কিছু ঘটার পূর্বে খাই নাই। এই কথাগুলো আমাদের বুঝতে হবে। তাহলে নেগেটিভ কিভাবে করব? আই ইট রাইস, আমি ভাত খাই, কিন্তু আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না, আমি ভাত খাই না, আমি ভাত খাচ্ছি না, আমি ভাত খাই নাই, আমি কিছুক্ষণ ধরে ভাত খাচ্ছি না। তারপরে পাস্ট ইনডিফিনিট হবে আমি ভাত খাই নাই, আমি ভাত খাচ্ছিলাম না, আমি কিছু ঘটার পূর্বে ভাত খাই নাই, পাস্ট পারফেক্ট। আমি কিছুক্ষণ ধরে ভাত খাচ্ছিলাম না, আমি ভাত খাবো না, আমি ভাত খেতে থাকবো না, আমি ভাত খেয়ে থাকবো না, আমি ভাত কিছুক্ষণ ধরে খেতে থাকবো না। ওকে, ইংরেজির সাথে ডেফিনিট বাংলা আমাদের জানতে হবে, তাহলে কেন আমরা ট্রান্সলেশন পারবো না? তোমাদের শিক্ষক নিয়োগ এবং প্রাইমারির যে নিয়োগ,
শিক্ষক নিয়োগ, এগুলিতে খুব কঠিন থাকে না, সহজেই প্রশ্ন থাকে, কিন্তু সহজটা পারতে হলেও তো আমাদের কিছু জানতে হবে। এই জায়গাগুলো যদি আমরা ক্লিয়ার করি, তোমরা পিডিএফটা নাও, পিডিএফটার যেখানে প্রবলেম তোমরা আমার সাথে ফোনে কথা বলো, আমি তোমাদের নম্বরটা দিয়ে দিই। আমি এম এ হামিদ, আমার নম্বরটা হলো 01715365171। ওকে, রাত 10টা থেকে 11টার মধ্যে ফোন করা যাবে। ফোন করে নাম বলতে হবে এবং বলতে হবে আমি ফিউচার ফিট একাডেমির ছাত্র বা ছাত্রী। হ্যাঁ, তাহলে আমি কথা বলবো। ওকে, আমি যে ক্লাসটা নিলাম এই ক্লাসটা তোমরা পূর্ণ পিডিএফ পাবা, পিডিএফটা পড়বা, পড়ে কোথায় তুমি বুঝতেছো না আমার সাথে যোগাযোগ করবা, আমি ইনশাল্লাহ রেসপন্ড করব। দেখো আমি সুন্দর বাংলা লিখে রাখছি, এই বাংলাটি তোমাদের কিন্তু কভার করতেই হবে। আমরা যখন ট্রান্সলেশন করি তখন বাংলা দেখেই তো ট্রান্সলেশন করি, তখন আমাদের কি দেখতে হবে? প্রথমে দেখতে হবে যেটা কোন টেন্স, তারপরে দেখতে হবে এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, তারপরে আমাদের সেন্টেন্সটা লিখতে হবে সাবজেক্ট অনুসারে। ওকে, তাহলে আমরা ট্রান্সলেশন করতে পারবো ইনশাল্লাহ। এই যে দেখো আমি সুন্দর করে লিখে রাখছি তোমাদের ইন্ট্রোগেটিভ কেমনে হয়, নেগেটিভ কিভাবে হয়, নেগেটিভ ইন্ট্রোগেটিভ কিভাবে, মানেগুলা কিভাবে হয়, মানে বাংলা অর্থটা কিরকম হয়। আচ্ছা, এইবারে দেখো এই যে দেখো তোমরা এতেও পাবে এই যে সংক্ষিপ্ত কিভাবে হয়। ওকে, এই যে কন্ট্রাক্টেড ফর্মটা মানে কেমন হয়, হ্যাঁ আমি সবগুলা দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ তোমরা এটা পেয়ে যাবে। আমি এখান থেকেই তোমাদের দেওয়া হবে পিডিএফ। তোমরা পিডিএফ কখনো পড়বা না, ওই যে ল্যাপটপে অথবা মোবাইল থেকে পড়বা না, দয়া করে তোমরা যদি ভালো হয় তোমাদের জন্য তোমরা যদি এটা প্রিন্ট করে নাও, কারণ সফট কপি পড়া মুশকিল, হার্ড কপি পড়বা তাহলে চোখের ক্ষতি হবে না, পড়াও একটু মজা হয়। ওই যে বারবার এটা টেনে টেনে পড়া কষ্টকর হয়ে যায়, ছোট লেখা থাকে, লেখাগুলো ছোট ছোট থাকে, দেখতে কষ্ট হয়। তোমরা প্রিন্ট করে নাও, তাহলে এটা তোমাদের জন্য ভালো হবে। তো আমি ইনশাল্লাহ তোমাদের বাকি ক্লাসগুলাও রুটিন অনুসারে নেয়ার চেষ্টা করব। এট দ্য সেম টাইম তোমরা তোমাদের মধ্যে এখানে এখন বেশি নাই, 8 জন মতো আছো, 12-13 জন হয়েছিল সম্ভবত, এবং পরে তোমরা দেখো, আমি জানি অনেকেই দেখে, কারণ ভিউ উঠে কেমনে তাহলে। আচ্ছা, তো তোমরা যারাই দেখবা, হ্যাঁ অবশ্যই আমার নম্বর দিয়ে আমাকে বলবা তোমাদের মধ্যে কে কে ইংরেজি শিখতে চাও এবং স্মার্ট ইংলিশ শিখতে চাও, আমাকে শুধু জানাও, আমি ইনশাল্লাহ তোমাদের পাশে আছি। ক্লাস তো করবাই, ক্লাস তো আমার সাথে থাকবাই, ক্লাসের বাইরে তোমার সাথে আমার একটা রিলেশন থাকবে ইনশাল্লাহ। তুমি যেখানেই থাকো, বাংলাদেশের যেখান থেকেই করো, তোমার কাছে একটা স্মার্টফোন অবশ্যই আছে, স্মার্টফোন থাকলে আমার সাথে যোগাযোগ করা কোনো ব্যাপার না। তো আজকের মতো আমি শেষ করতেছি, ইনশাল্লাহ তোমরা সুস্থ থেকে ভালোভাবে পড়ে যাও এবং আশা করি তোমরা কামিয়াব হবে। আর তোমরা আমার জন্য দোয়া করো যেন আমি সুস্থ থেকে তোমাদের সেবা করে যেতে পারি। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, আমার জন্য দোয়া করো।